সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে সামান্য জাবেদা নিয়ে আমি ক্লাস করব। গত দিনে তোমাদের সামান্য জাবেদা নিয়ে কিছু ক্লাস করেছিলাম, সেখানে কিছু আলোচনা করেছি। আজকে সামান্য জাবেদার বাকি কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমরা আশা করেছিলাম হয়তো এই সময় তোমাদের সামনাসামনি উপস্থিত হতে পারবো, কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে আমরা হতে পারিনি, অনলাইনেই আছি। আমরা সবাই দোয়া করি যেন শীঘ্রই আমরা তোমাদের সামনে উপস্থিত হতে পারি সরাসরি। আর সামান্য জাবেদার যে বিষয়গুলি তোমাদের গতদিন আলোচনা করেছিলাম, তারপরে কিছু অংশ বাকি ছিল, সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। গতদিনে সামান্য জাবেদার মধ্যে বকেয়া খরচ, তারপরে বকেয়া আয়, তারপরে অগ্রিম খরচ, তারপরে অগ্রিম আয়, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম। এবং সেখানে বকেয়া খরচ, বকেয়া আয়ের জাবেদা, অগ্রিম খরচ, অগ্রিম আয়ের জাবেদা, এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করেছি। তবে এই অগ্রিম খরচ, অগ্রিম আয়ের এখানে কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব, আর বাকিগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। অগ্রিম খরচ এই শব্দটা প্রিপেইড এক্সপেন্স, এটা অনেক সময় অনিঃশেষিত খরচ হিসেবে ট্রিট করা হয়। অনিঃশেষিত, অনিঃশেষিত খরচ এই টার্মটা। আর একটা আছে হলো নিঃশেষিত খরচ। এটাকে বলে আনএক্সপায়ার্ড, আনএক্সপায়ার্ড এক্সপেন্স ইংরেজিতে এটা বলে। আর নিঃশেষিত করে এক্সপায়ার্ড। নিঃশেষিত খরচটা আসলে খরচ আর নিঃশেষিত খরচ একই, আর অগ্রিম খরচ আর অনিঃশেষিত খরচ একই। নিঃশেষিত খরচ হচ্ছে, আমরা সবাই জানি যে খরচের জন্য টাকা দিতে হয়। নিঃশেষিত খরচ হলো সেটা যেটা খরচের জন্য টাকা দেওয়া হয়েছে এবং সেবা নেওয়া হয়ে গেছে, সেবা গ্রহণ করা হয়ে গেছে। আর অনিঃশেষিত খরচ যেটা, সেটা হচ্ছে টাকা দেওয়া হয়েছে কিন্তু এখনো সেবা গ্রহণ করা হয়নি, এটা অগ্রিম খরচ আমরা বলছি। একটা বাড়িতে আমরা ভাড়া থেকেছি, প্রতিষ্ঠান একটা বাড়িতে ভাড়া থেকেছে, তার মানে ওইটা সুবিধা গ্রহণ করে ফেলেছে, ওটা হচ্ছে খরচ বা নিঃশেষিত খরচ বা এক্সপায়ার্ড এক্সপেন্স। আর একটি বাড়িতে ভাড়া থাকবে এই মর্মে টাকা আগে দিয়েছে, অগ্রিম দিয়েছে, সেটা হচ্ছে অগ্রিম খরচ এবং অনিঃশেষিত খরচ, আনএক্সপায়ার্ড। মানে যেটা যে খরচের জন্য টাকা পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওই টাকা পেমেন্ট দেওয়ার বিপরীতে যে সুবিধাটা পাওয়ার কথা, সেই সুবিধাটা এখনো গ্রহণ করা হয়নি, সেটি হচ্ছে অনিঃশেষিত খরচ বা অগ্রিম খরচ। আমরা জানি, গতদিনে শিখেছি যে এই অগ্রিম খরচটা হচ্ছে সম্পদ, এবং অগ্রিম খরচের যে জাবেদা আমরা শিখেছি, অনিঃশেষিত খরচ যদি লেখা থাকে তাহলে ওই ট্রিটমেন্টে মোটামুটি একই রকমের হবে। আর নিঃশেষিত খরচ, অনিঃশেষিত খরচটা যখন আমরা সুবিধা গ্রহণ করে ফেলবো তখন সেটা নিঃশেষিত খরচে পরিণত হবে। অর্থাৎ অগ্রিম প্রদত্ত খরচ, কোনো একটা সুবিধা আমরা গ্রহণ করব এই মর্মে যখন আমরা অগ্রিম প্রদত্ত খরচ পরিশোধ করি, তখন ওই অগ্রিম প্রদানের বিপরীতে যে সুবিধা গ্রহণ করার কথা ছিল, সেটা যতটুকু আমরা সুবিধা গ্রহণ করব ততটুকুই হবে নিঃশেষিত বা খরচ। অর্থাৎ অগ্রিম প্রদত্ত খরচের যে অংশটুকু টোটালটা ব্যবহার করা হয়ে যাবে, টোটালটাই খরচ বা নিঃশেষিত খরচ, আর যেটুকু ব্যবহার করা হবে না সেটুকু হচ্ছে অনিঃশেষিত খরচ বা অগ্রিম খরচ। এটা নিয়ে গতদিনে মোটামুটি আলোচনা করা হয়েছে, শুধু এই টার্ম দুটো আমাদের আলোচনা করা হয়েছিল না, তাই আমি এটা আলোচনা করলাম।
এবং গত দিনের যে ছোট্ট ছোট রেওয়া মিল দিয়ে তার সামনে পিছনে নিচে কিছু সমন্বয়, এটা নিয়ে আলোচনা করেছি। তাছাড়া এমনি রেওয়া মিল ছাড়াও এগুলোর জাবেদা হতে পারে সমন্বয়, সেগুলো নিয়ে একটু আলোচনা করেছি। এবং সেখানে অগ্রিম খরচ নিয়ে যেখানে আলোচনা করেছি সেখানে যদি অনিশ্চিত খরচ থাকে ওই রকমেরই হবে, এবং খরচ যেখানে সেটুকু নিশ্চিত খরচ থাকলে ওই রকমেরই হবে। আজকে এরপরে যেটুকু সেটুকু নিয়ে কথা বলব। অগ্রিম প্রাপ্ত আয়। আর আয়, এই অগ্রিমপ্রাপ্ত আয়টাকে বলা হয় অনুপার্জিত আয়, বা অনার্জিত আয়ও বলা হয়। অনার্জিত, এটা ইংরেজিতে আনআর্নড বলে। আনআর্নড রেভিনিউ, আনআর্নড। আর আয়টা আয় বা অর্জিত আয়, এটি হচ্ছে আর্নড। আর্নড রেভিনিউ, আয় বা অর্জিত আয়, আর্নড রেভিনিউ। আমরা বকেয়া আয়ের জাবেদা শিখেছি, ওখানে তেমন কোনো প্যাঁচ নাই। অগ্রিম প্রাপ্ত আয়ের ক্ষেত্রে মোটামুটি জাবেদা আমরা শিখেছি, সেখানে একটু বাকি ছিল, এখান থেকে আমরা আজকে জাবেদা একটু শুরু করব। তো অগ্রিম প্রাপ্ত আয় হল অনুপার্জিত আয় বা অনার্জিত আয়, আনআর্নড রেভিনিউ। আর তার বিপরীতে আয় বা অর্জিত আয় হচ্ছে আর্নড রেভিনিউ। আচ্ছা, অগ্রিম প্রাপ্ত আয় যেটি বা অনুপার্জিত আয় বা অর্জিত আয় বা আনআর্নড রেভিনিউ যেটি, এটির ক্ষেত্রে টাকা প্রাপ্তি হবে কিন্তু সেবা দেওয়া হবে না। অর্থাৎ কোনো একটা কাজ করে দেওয়া হবে বা কোনো একটা সেবা দেওয়া হবে, এই মর্মে টাকা নেওয়া হয়েছে কিন্তু কাজটি এখনো করে দেওয়া হয়নি বা সেবাটি এখনো দেওয়া হয়নি, সার্ভিস দেওয়া হয়নি। যারা টাকা দিয়েছে তারা সেবা এখনো গ্রহণ করেনি। এটি হচ্ছে অগ্রিম প্রাপ্ত আয় বা অনুপার্জিত আয় বা অনার্জিত আয় বা আনআর্নড রেভিনিউ। এখানে টাকা পাওয়া শর্ত, অগ্রিম প্রাপ্তি ঘটবে কিন্তু সেবা দেওয়ার বিষয়টি, কাজ সম্পন্ন হবে না। আয় বা অর্জিত আয়, এটার ক্ষেত্রে টাকা প্রাপ্তির সম্পর্ক আছে আবার নাই। অর্জিত আয়টি কাজ করে দেওয়া হলেই আর্নড হবে বা অর্জিত হবে। কোনো একটা কাজ যদি আমরা করে দিই, তার বিপরীতে টাকা পাওয়ার কথা, আমরা যে কাজটি করে দিচ্ছি বা করে দিয়েছি সেই কাজের বিপরীতে আমরা যদি টাকা পেয়ে যাই তাহলেই সেটা অর্জিত। অথবা যদি আমরা টাকা না পাই, কাজ করে দিয়েছি, সেটিও অর্জিত বা আর্নড বা আয়। অর্থাৎ যে আয়ের উপর আমাদের অধিকার জন্মেছে, দাবি করতে পারি যে আমরা এই কাজটি করে দিয়েছি, এত টাকা দাও, অথবা আমরা কাজটি করেছি, টাকা পেয়ে গেছি, দুটোই হতে পারে। তার মানে এটার সাথে এটা সামান্য একটু পার্থক্য, সেটা হচ্ছে যে অগ্রিম প্রাপ্ত আয়ের ক্ষেত্রে টাকা পাওয়া শর্ত, টাকা পেতেই হবে, তা না হলে অগ্রিম বা অনুপার্জিত আয় হবে না। আর অর্জিত আয় বা আর্নড রেভিনিউ যেটি, সেটির ক্ষেত্রে টাকা প্রাপ্তি নাও ঘটতে পারে, তবে কাজ করে দেওয়া বাধ্যতামূলক। মানে অর্থাৎ যে কাজের বিপরীতে আমরা টাকাটা পাবার কথা, সেই কাজটি করা কমপ্লিট হয়ে গেছে। যেমন ধরো, আমাদের একটা বাড়ি আছে, একটা বাসা আছে, যে বাসাটা ভাড়া দিয়েছি একজনকে, সে 1 মাস ওই বাসাতে থেকেছে, 1 মাস বাসায় থাকলো এবং 1 মাসের ভাড়া পরিশোধ করে দিল, সেটি আয় এবং অর্জিত আয়। আবার 1 মাস সে ভাড়া থাকলো কিন্তু টাকা এখনো দেয়নি, বকেয়া আছে, সেটিও কিন্তু আমাদের অর্জিত আয়। তার মানে এখানে বকেয়া থাকলেও অর্জিত হতে পারে বা পেইড হয়ে গেলে পরে অর্জিত হতে পারে। এটির ক্ষেত্রে ওই বাড়িটির ভাড়াটিয়া সে ভাড়াটিয়া যদি পরবর্তী মাসে টাকা আগেই দিয়ে দেয়, সে এখনও মনে করো যে এটা হচ্ছে এপ্রিল মাসে ভাড়া আছে, মে মাসের টাকায় এখনই দিয়ে দিল, সে তো মে মাসে এখনো
বসবাস করেনি। এই যে মে মাসের টাকা এখন দিয়ে দিল, এটাই হচ্ছে অগ্রিম প্রাপ্ত আয় বা অনুপার্জিত আয় বা অনার্জিত আয় বা আনআর্নড রেভিনিউ। এখন সে কিন্তু অগ্রিম দিয়ে ফেলছে, সে কিন্তু সুবিধা গ্রহণ করেনি মে মাসের, কিন্তু সে যে মার্চ মাসে ভাড়া থেকেছে, সে মার্চ মাসে ভাড়া যদি সে পেড করে দেয় তাও আয় বা অর্জিত আয় সেইটি। আবার যদি মার্চ মাসে ভাড়া এখনও পেমেন্ট দেয়নি, সে ছিল ভাড়া আমার বাড়িতে, আমার ঘরে, সেটিও কিন্তু অর্জিত আয়, সেটি বকেয়া আয়ও হতে পারে। এই হচ্ছে আমাদের অনুপার্জিত, অনার্জিত এবং অর্জিত বা আর্নড রেভিনিউ। এটা নিয়ে কতদিনে একটু ছোট্ট যে একটা জাবেদা আমরা শিখেছি, আজকে আমার মনে হয় এটা জাবেদা না করলেও চলে, তবু একটা দুটো আমরা দিয়ে শিখবো ছোট্ট। যদি আমিল থাকে, এখানে মনে করো যে আছে আয়, সেবা আয় ধরি 20,000 টাকা, সমন্বয় বলা আছে সেবা আয় অনুপার্জিত 2,000 টাকা, সমানই করতে হবে। সেবা আয় অনুপার্জিত 2,000 টাকা রেওয়া মিলের এটি। এখন রেওয়া মিলে সেবা আয় লেখা আছে 20,000 টাকা, আর সমন্বয় তোমাকে করতে বলছে সেবা আয় অনুপার্জিত 2,000 টাকা। তার মানে এখানে যে 20,000 টাকা সেবা আয় আছে, এই 20,000 টাকা সেবা আয়ের যেটা, এইটা কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে রেওয়া মিলের মধ্যে যে সেবা আয় হিসাবটি এসছে, এই সেবা আয়টা এটা কিন্তু একটা খতিয়ান হয়েছে সেবা আয় নামে। তো সেবা আয় নামে খতিয়ান হয়েছে, মানে খতিয়ান হিসাবের উদ্বৃত্ত হচ্ছে 20,000 টাকা। এবং এই সেবা আয় খতিয়ান আবার জাবেদাত থেকে এসছে, তোমরা জানো জাবেদাত থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়া মিলে আসে। তো এই রেওয়া মিলে 20,000 টাকা সেবা আয় খতিয়ানে উদ্বৃত্ত, আবার খতিয়ান এটি আবার জাবেদাত থেকে এসেছে। তোমরা দেখো সেবা আয়ের যদি রেওয়া মিলে ক্রেডিট দিকে লেখা হয়, তার মানে খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্ত ছিল হলো 20,000 টাকা সেবা আয়। স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি, বোঝা যাচ্ছে যে জাবেদাতেই কিন্তু এই সেবা আয়টি ক্রেডিট ছিল 20,000 টাকা, অর্থাৎ যে সেবা আয় 20,000 টাকা এখানে ক্রেডিট করা হয়েছে, এই 20,000 টাকা পাওয়া গেছে সেবা আয় ক্রেডিট জাবেদায়। এখন সমন্বয় করার সময় বলছে যে সেবায় যেটি ক্রেডিট করা হয়েছে 20,000 টাকা জাবেদা এবং খতিয়ানে, আসলে সেই 20,000 টাকার মধ্যে 2,000 টাকা অনুপার্জিত আছে, মানে এর সার্ভিস এখনো দেওয়া হয়নি, সেবা এখনো দেওয়া হয়নি, অগ্রিম নেওয়া হয়েছে। এমনও হতে পারে যে টোটালটা অগ্রিম নেওয়া হয়েছিল বা টোটালটা নেওয়া হয়েছিল, এর মধ্যে 18,000 টাকা আমরা সেবা দিয়ে ফেলেছি। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে 20,000 টাকা নেওয়া হয়েছে, কাজ না করে যদি নেওয়া হয় তাহলে এখানে সেবা আয় লেখা হয়েছে কেন? অনেক সময় এরকম করা হয়। আসলে এই রেভিনিউ রেকর্ড করার ক্ষেত্রে দুটো পদ্ধতি আছে। অনেক সময় যে কাজ করে দেওয়ার বিনিময়েও টাকা নেওয়া হয়, কাজ না করে দিয়েও টাকা নেওয়া হয়, অনেক সময় মিক্সিং থাকে, এরকম বিভিন্ন রকম থাকে। তো এই যে রেভিনিউ বা আর্নার্ড রেভিনিউ, এই যে আয় বা অনার্জিত আয়, এটি রেকর্ড করার ক্ষেত্রে কেউ মনে করলে এটাকে অনার্জিত আয় ক্রেডিট করতে পারে নগদান হিসাব ডেবিট করে, আবার কেউ যদি কোনো প্রতিষ্ঠান যদি প্র্যাকটিক্যালি এটা বলছি, কেউ মনে করলে আমি এটাকে সেবা আয় ক্রেডিট করতে পারে যদি মিক্সিং থাকে নর্মালি। তো মিক্সিং মানে এরকম যে মনে করো যে গত মাসের ভাড়া, এই মাসের ভাড়া, সামনের মাসের ভাড়া 3 মাসে একসাথে দিয়ে ফেললো, তাহলে এমন হচ্ছে বিষয়টা এরকম যে গত মাসের ভাড়া বকেয়া ছিল, চলতি মাসেটা চলতি মাসের, আবার আগামী মাসেটা আগামী মাসে, এই টাইপের কোনো রেভিনিউ যদি থাকে সেক্ষেত্রে এরকম মিক্সিং হতে পারে। তো সেক্ষেত্রে 2 রকমের ক্রেডিট না করে অনেকেই এরকম করে যে একটা ক্রেডিট করে রাখে, তারপরে ইয়ার এন্ডিংয়ে হিসাবকাল শেষে গিয়ে এটা সমন্বয় করে নেয়। তো এখানে 20,000 টাকায় সেবায় ক্রেডিট করা হয়েছে, হিসাবকাল শেষে দেখা যাচ্ছে অনুপার্জিত 2,000 টাকা, তার মানে 18,000 টাকা অলরেডি আর্নড হয়ে গেছে, সার্ভিস দেওয়া হয়ে গেছে, ওটা নিয়ে আমাদের ভেজাল নাই। 20,000 টাকার মধ্যে 18,000 টাকা আর্নড হয়েছে জন্যই সেবায় ক্রেডিট ঠিক আছে। কিন্তু যখন 2,000 টাকা অনুপার্জিত বলছে তখন বুঝতে হবে এই 20,000 টাকা আয় না, আমাদের 20,000 টাকার মধ্যে 2,000 টাকা বাদ দিলে 18,000 টাকা হবে, এই 18,000 টাকা আয়। অর্থাৎ রেওয়ামিলের মধ্যে 20,000 টাকা সেবায় লেখা হয়েছে, এই 20,000 টাকা রাখলে পরে রেভিনিউর পরিমাণ বেড়ে যাবে, এই জন্য রেভিনিউ পরিমাণটা কমাতে হবে। অনুপার্জিত সেবা আয় যেটি বা অনুপার্জিত আয় যেটি সেটি হচ্ছে দায়, আর সেবা আয় যেটি এটি হচ্ছে আয়। তো এখন এই পরিস্থিতিতে এই আয়ের পরিমাণটা কমাতে গেলে আয়কে ডেবিট করা লাগবে। আয় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশকারী, আয়কে
বাড়াতে গেলে ক্রেডিট করা লাগবে, আয়কে কমাতে গেলে ডেবিট করা লাগবে। ফলে এটা সমন্বয় যদি আমরা করতে চাই তাহলে সেবা আয়কে ডেবিট করতে হবে, অর্থাৎ সমন্বয় জাবেদা হবে সেবা আয় ডেবিট 2000 টাকা, আর ক্রেডিট করতে হবে অনুপার্জিত সেবা আয়কে। কারণ হলো অনুপার্জিত সেবা আয়ের কোনো হিসাব রেকর্ড করা হয়নি, রামিলের মধ্যে নাই, এই জন্য এই জাবেদা হবে হচ্ছে অনুপার্জিত সেবা আয়। টাকা, অনুপার্জিত সেবায় হচ্ছে 2000 টাকা। এইটুকুর যদি থাকে তোমার সামনে তাহলে পরে তার সমন্বয় জাবেদা হবে এইটুকু, সেবা আয় ডেবিট 2000 টাকা, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট 2000 টাকা। এটা করলে আমাদের হিসাবটা শুদ্ধ হবে। কেমন করে শুদ্ধ হবে দেখো, সেবা আয় ডেবিট করলাম মানে এখান থেকে 2000 মাইনাস হয়ে গেল, তার মানে 8000 টাকা থাকলো, এবং অনুপার্জিত সেবা এটি হলো আমাদের হিসাবকাল শেষ দায়, এটা ক্রেডিট করলাম মানে এটা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি হলো। আমরা সমন্বিত রেওয়ামেল যখন করবো তখন দেখবা এরকম সমন্বিত রেওয়ামেল, অর্থাৎ সমন্বয় থেকে রেওয়ামেল দুটো সমন্বয় করে একত্র করলে যেটা হয়, তো সেবা এখানে ডেবিট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর নতুন একটা হিসাব এটা ওপেন হয়ে গেল। নতুন একটা ওপেন হিসাব হচ্ছে অনুপার্জিত সেবায় হচ্ছে 2000 টাকা, এটা তখন ক্রেডিট উদ্বৃত্ত হয়ে থাকবে। আচ্ছা, এরকম থাকলে জাবেদাটা এরকম হয়। যদি একটু ভিন্ন রকমের থাকে, এইটি শুধু অনুপার্জিত আয় না লিখে যদি এখানে কথাটা লিখে যে সেবা আয় অর্জিত 2000 টাকা, ওই একই জিনিস যদি এখানে বলা হয় যে সেবা আয় অর্জিত 2000 টাকা, তাহলে কিন্তু চিত্র ভিন্ন রকমের হয়ে গেল। সেবা আয় অর্জিত 2000 টাকা মানে এখানে যে সেবা আয়টা লেখা হচ্ছে 20,000 টাকা, এই সেবা আয়ের মধ্যে 2000 টাকা আয়, বাকিটা আয় না, বাকিটা হচ্ছে অনুপার্জিত। সেবায় অর্জিত হয়েছে 2000 টাকা, তার মানে রেভিনিউ আমাদের দেখাতে হয় মাত্র 2000 টাকা, আর বাকিটা হচ্ছে অনুপার্জিত। এরকম ক্ষেত্রে টাকার ফিগারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। কীরকম, যেহেতু সেবা আয় অর্জিত হয়েছে 2000 টাকা, অর্থাৎ আয় দাঁড়াবে হচ্ছে 2000 টাকা, তাই এখানে 2000 টাকা আয় আমার করতে হবে। 2000 টাকা আয় করতে গেলে 18,000 টাকা আমাকে কমাইতে হবে। সেবায় ক্রেডিট হয়ে আছে হচ্ছে 20,000 টাকা। এখন এই 20,000 টাকা সেবায়কে যদি আমি 2000 টাকায় রূপান্তর ঘটাতে চাই তাহলে পরে মাইনাস করতে হবে 18,000 টাকা। এই যদি মাইনাস 18,000 টাকা করতে হয় তখন সেবা আয়কে ডেবিট করতে হবে 18,000 টাকা। সেবা আয় ডেবিট 18,000 টাকা, আর অনুপার্জিত সেবা আয় ক্রেডিট হবে হচ্ছে 18,000 টাকা। এক্ষেত্রে কিন্তু টাকার ফিগারও চেঞ্জ হয়ে গেল, 20,000 থাকলো না, 2,000 থাকলো না, 18,000 হয়ে গেল। এটার ক্ষেত্রে সেবায় 18,000 টাকা ডেবিট হলো, আর অনুপার্জিত সেবায় এটা নতুন একটা হিসাব ওপেন হলো, তাহলে দায় ক্রেডিট হলো হচ্ছে 18,000 টাকা। এরকম থাকতে পারে, আবার একটু ভিন্ন রকমের থাকতে পারে। অনেক সময় থাকতে পারে যে এখানে সেবা আয় না থেকে এখানে অনুপার্জিত সেবা আয় লেখা থাকলো, অনুপার্জিত সেবা আয় এখানে লেখা থাকলো। অনুপার্জিত সেবা আয় হচ্ছে 20,000 টাকা, রেওয়ামিল এটা। অনুপার্জিত সেবা এটা হচ্ছে দায়, এটা আমরা জানি, অগ্রিমপ্রাপ্ত আয় দায়, গতদিন আমরা শিখেছি। এখন সমন্বয় যদি ওইটাই বলা থাকে যে সেবা আয় অর্জিত 2000 টাকা, সেবা আয় অর্জিত 2000 সমন্বয় বলা আছে, রেওয়ামিলে দেওয়া আছে অনুপার্জিত সেবায় 20,000 টাকা। এখন এখানে তোমাকে দেখতে হবে যে অনুপার্জিত সেবায় 20,000 টাকা আর সেবায় অর্জিত 2000 টাকা, তার মানে এখানে অনুপার্জিত সেবায় 20,000 টাকার মধ্যে 2000 টাকার অনুপার্জিত নাই, আর্ন হয়ে গেছে, আয় পরিণত হয়ে গেছে, অর্থাৎ অনুপার্জিত সেবায় এখন হচ্ছে 18,000 টাকা, এখানে 2000 টাকা কমাই দিতে হবে। তো অনুপার্জিত সেবায় একটা যেহেতু দায়, এই অনুপার্জিত সেবায় দায়কে কমাতে গেলে অনুপার্জিত সেবায় ডেবিট করতে হবে, তাহলে যাবে দেওয়া হবে হচ্ছে অনুপার্জিত সেবায় ডেবিট আর সেবায় ক্রেডিট। এটা হচ্ছে আমার 2000 টাকা। দেখো অনুপার্জিত সেবায় 20,000 টাকা ছিল, এখন অর্জিত হয়ে গেছে 2000 টাকা, তার মানে
অনুপার্জিত থাকবে আর 18,000 টাকা। এখন যদি আমরা এই অনুপার্জিত সেবাইকে আমরা 2,000 টাকা দিয়ে ডেবিট করি, তাহলে এখান থেকে 2,000 মাইনাসে 18,000 থাকবে। আমরা সমন্বিত যদি আমিল করে নিই বা যেটা খতিয়ান হিসাব যদি করি, তাহলে পরে মাইনাসও এটাই থাকবে। আবার সেবাই কিন্তু আমিলের মধ্যে নাই এটার ক্ষেত্রে। এখন সেবায় ক্রেডিট করলাম 2,000 টাকা, ফলে এই যে অর্জিত 2,000 টাকা কথা লেখা আছে, এই অর্জিতটা আমাদের শো হয়ে গেল। এখন এই সমন্বয় জাবেদা নিয়ে আমরা যদি সমন্বিত আমিল করি, তাহলে সব ঠিক হয়ে যাবে। অথবা আমরা খতিয়ান উদ্ধৃত করে খতিয়ান উদ্ধৃত দিয়ে আমরা কাজ করলে সেটাও ঠিক হয়ে যাবে। আমরা আর্থিক বিবরণী যদি করি, এটা সমন্বয়টা করে নিই, সেখানেও ঠিক হয়ে যাবে। এই হলো অনুপার্জিত সেবায়ের ক্ষেত্রে সমন্বয়। সেবায় অনেক সময় সেবায় থাকতে পারে আমিলের মধ্যে, তখনও 2 রকমের হতে পারে, 2-3 রকমের হতে পারে। আবার অনুপার্জিত সেবায় থাকতে পারে, বা অন্য কোনো যে কোনো আয় হতে পারে, ভাড়া আয়, সুদ আয়, যে কোনো আয় হতে পারে। অনুপার্জিত হলেই হলো, অগ্রিমপ্রাপ্ত আয় হলেই হলো, একই রকমের জাবেদা হবে একই ধরনের ঘটনার ক্ষেত্রে। তো অগ্রিমপ্রাপ্ত আয় যে আছে, এই অগ্রিমপ্রাপ্ত আয়ের মধ্যে সেটা সেবা আয় হোক বা অগ্রিমপ্রাপ্ত সুদ হোক বা ভাড়া আয় হোক, যে নামে অভিহিত করা হোক না কেন, যে হিসাবেই হোক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে অনুপার্জিত বা অগ্রিমপ্রাপ্ত আয়ের জাবেদাগুলো মোটামুটি এরকমের হবে। আর যদি আমিল না থাকে, তাহলে পরে সেটার ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তোমাকে জাবেদা দিতে হবে, যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেটার উপর ভিত্তি করে। আচ্ছা, আরেকটি বিষয় সমন্বয়ের আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে সাপ্লাইজ। সাপ্লাইজ এটি আরও নামে অভিহিত করা হতে পারে। এটিকে অনেক সময় বলা হয় অব্যবহৃত সাপ্লাইজ, অনেক সময় বলা হয় অব্যবহৃত মণিহারি, এই সবগুলোই সম্পদ, এ পুরাটাই একই সম্পদ। অর্থাৎ যদি সাপ্লাইজ কথাটা লেখা থাকে তাহলে সেটি সম্পদ, যদি অব্যবহৃত সাপ্লাইজ কথা লেখা থাকে সেটিও সম্পদ, যদি অব্যবহৃত মণিহারি কথাটা লেখা থাকে সেটিও সম্পদ। সাপ্লাইজ হচ্ছে একটা অফিসের ছোটোখাটো জিনিসপত্র, যেগুলো কাগজ কলম খাতা পেন্সিল, এটা টুকটাক জিনিসপত্র যেগুলো লাগে, সেটা সাপ্লাইজ। বা অন্য ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেখানে মূল কাজ ছাড়া আনুষঙ্গিক মূল কাজের সাথে সহযোগিতা করার জন্য ছোটোখাটো জিনিসপত্র যেগুলো লাগে, একেবারে ছোটোখাটো, যেগুলো একেবারে নগণ্য ছোটোখাটো জিনিসপত্র, এই টাইপের জিনিস যেগুলো সে থাকবে কোনো প্রতিষ্ঠানে, সেগুলোকে বলা হবে সাপ্লাইজ। সেটা স্টোর সাপ্লাইজ হতে পারে, অফিস সাপ্লাইজ হতে পারে, বা অন্য কোনো ধরনের সাপ্লাইজ হতে পারে। তো এই ল্যাঙ্গুয়েজ থাকলে, এই ওয়ার্ডগুলো থাকলে আমরা ধরে নেব সম্পদ। কিন্তু যদি থাকে সাপ্লাইজ খরচ, ব্যবহৃত সাপ্লাইজ, তারপরে ব্যবহৃত মণিহারি, এই কথাগুলো যদি থাকে তাহলে এটা আমরা ধরে নেব হচ্ছে খরচ। প্রথম আমাদের এটা মনে রাখতে হবে, মাথায় নিতে হবে যে সাপ্লাইজ শব্দটি আসলে পরে হিসাবের নাম সম্পদ ধরে নেব, অব্যবহৃত সাপ্লাইজ শব্দটি হিসাবের নাম আসলে পরে আমরা সম্পদ ধরবো, অব্যবহৃত মণিহারি যদি থাকে সেটাও আমরা সম্পদ ধরবো। সাপ্লাইজ খরচ শব্দটি আসলে এটাকে খরচ ধরবো, ব্যবহৃত সাপ্লাইজ থাকলে এটাকে আমরা খরচ ধরবো, এবং ব্যবহৃত মণিহারি যদি থাকে তা সেটাকে আমরা খরচ ধরবো। আচ্ছা, এবারে আমাদের জাবেদা কি রকমের হতে পারে সেটা আমরা দেখি। কখনো কোনো রেওয়ামিল থাকবে, কখনো কোনো রেওয়ামিল থাকবে না। যদি রেওয়ামিল না থাকে তাহলে মনে করো যদি বলা থাকে যে সাপ্লাইজ হাতে আছে 1,000 টাকা, সামনে রেওয়ামিল নাই, সাপ্লাইজ হাতে আছে হলো 1,000 টাকা, তাহলে সাপ্লাইজ হাতে আছে 1,000 টাকা, এটার দ্বারা তোমাকে সমন্বয় জাবেদা এমন করতে হবে যাতে করে সাপ্লাইজের পরিমাণটা শো হয়। সাপ্লাইজ শো হয় মানে সাপ্লাইজের উদ্বৃত্তে প্রকাশিত হয়। অর্থাৎ তোমাকে জাবেদা করতে হবে সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ খরচ ক্রেডিট। এক 1,000 টাকা।
সাপ্লাইজ ডেবিট এবং সাপ্লাইজ খরচ ক্রেডিট হচ্ছে 1000 টাকা। এই সাপ্লাইজ এবং সাপ্লাইজ খরচ এটা একটার সাথে রিলেটেড, একটা অপরটার সাথে রিলেটেড সমন্বয় যাবে তার ক্ষেত্রে। সাপ্লাইজ থাকলে পরে সাপ্লাইজের সাথে সম্পর্ক হচ্ছে সাপ্লাইজ খরচের, সাপ্লাইজ খরচ যদি থাকে তাহলে সাপ্লাইজ খরচের সাথে সম্পর্ক হচ্ছে সাপ্লাইজের। কারণ হলো সমন্বয় জাবেদাটা আসলে সাপ্লাইজের তখনই প্রয়োজন পড়ে যখন সাপ্লাইজ শব্দটির মধ্যে, সাপ্লাইজ এই হিসাবটির মধ্যে দুই রকমের থাকে, সাপ্লাইজও থাকে, সাপ্লাইজের খরচও থাকে, তখন সমন্বয়ের প্রয়োজন পড়ে। সাপ্লাইজ খরচ শব্দটার যদি আমিলের মধ্যে থাকে বা তোমার সামনে থাকে, তো এটা সমন্বয় তখনই পড়বে যখন এই সমন্বয় সাপ্লাইজ খরচটার মধ্যে সাপ্লাইজও থাকে, সাপ্লাইজ খরচও থাকে। এটা তোমাদের ব্যাখ্যা করি। সেটা হচ্ছে তোমরা সাধারণ জাবেদা করা শিখেছ, সেই সাধারণ জাবেদা তোমাকে যদি বলে যে সাপ্লাইজ ক্রয় করা হলো 2000 টাকার, জাবেদা দাও, তুমি নিশ্চয়ই জাবেদা দেবা যে সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ ক্রয়। সাপ্লাইজ ক্রয় মনে করো 2000 টাকা। এটা যদি সাধারণ জাবেদা বলে তোমাকে, তাহলে তুমি জাবেদা দিবা সাপ্লাইজ ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। এটা সাধারণ জাবেদা, সাপ্লাইজ ক্রয় 2000 টাকা, সাধারণ জাবেদা সাপ্লাইজ ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট হচ্ছে 2000 টাকা। এটা সাধারণ জাবেদা। এখন তোমরা শিখেছো নিশ্চয়ই এবং সাধারণ জাবেদা খতিয়ান, এই সাপ্লাইজ নামের একটা খতিয়ান হিসাব হবে এবং এই সাপ্লাইজটি রেয়ামিলের মধ্যে যাবে। এবং সাপ্লাইজ কিন্তু ক্রয় করা হয় গোডাউনে রেখে দেওয়ার জন্য না বা অফিসে রেখে দেওয়ার জন্য, এটা ব্যবহার করার জন্য ক্রয় করা হয়। তো এটা সময়ের ব্যবধানে এটা খরচ হয়ে যায়। যতই এস্টিমেট করে এটি ক্রয় করুক, নির্দিষ্ট সময়ের জন্য যে সাপ্লাইজটি ক্রয় করা হবে, নির্দিষ্ট সময় শেষে দেখা যাবে যে ভাই সম্পূর্ণ শেষ হয়ে গেছে, আরও কিছু কেনা লাগছে, অথবা দেখা যাবে যে কিছু বেঁচে গেছে, এরকম হবেই। তাহলে সাপ্লাইজ ক্রয় করার সময় সাপ্লাইজ তুমি ডেবিট করলা, নগদান হিসাব ক্রেডিট করলা, এবং এই যে সাপ্লাইজ এটি কিন্তু সম্পদ। প্রথমে তোমাদের বলেছি এই শব্দটি হলো সম্পদ, হিসাবটি হলো সম্পদ, এই শব্দটি। এখন এই সাপ্লাইজ যদি খতিয়ানে উদ্বৃত্ত থাকে 2000 টাকা এবং তুমি চূড়ান্ত আর্থিক বিবরণী লাভ লোকসান বের করার জন্য বা উদ্বৃত্তপত্র তৈরি করবার জন্য, আর্থিক বিবরণী তৈরি করবার জন্য, কারোর আর্থিক অবস্থা প্রকাশ করবার জন্য, ওখানে এই 2000 টাকা যদি সমন্বয় না করো তাহলে কিন্তু হিসাব ভুল হয়ে যাবে। এই কারণে ভুল হবে যে আমি প্রথমে বললাম এই যে সাপ্লাইজ ডেবিট করলো 2000 টাকা, 2000 টাকার মধ্যে দেখা যাবে কিছু অবশিষ্ট থেকে গেছে বা কিছু খরচ হয়ে গেছে। তো যেটুকু খরচ হয়ে গেছে সেটুকু তো আর সাপ্লাইজ নাই, ওটা তো খরচ, আবার ওইটুকু সম্পদও নাই, তাহলে ওটা কম বেশি ঠিক করতে হবে। এই জন্য কেউ যদি সাপ্লাইজকে ডেবিট করে তার সমন্বয় প্রয়োজন, কারণ কিছু খরচ হবে মাস্ট। আবার কেউ যদি কখনো কেউ যদি, এটাকে আমরা সাধারণত নর্মালি সাপ্লাইজকে ডেবিট করে সম্পদ হিসেবে যখন কেনা হয়, তখন যখন যেহেতু হাতে আছে এখন ব্যবহার হয়নি, কিন্তু কেউ যদি এরকম করে, এই জাবেদাটাকে কেউ যদি এরকম করে ফেলে যে সাপ্লাইজ খরচ ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা, এই জাবেদা যদি কেউ করে সাপ্লাইজ খরচ ডেবিট নগদান হিসাব ক্রেডিট, আর একজন করেছে সাপ্লাইজ ডেবিট নগদান হিসাব ক্রেডিট। নর্মালি তোমরা এরকম করা না, আমরা প্রথমে এটা করতে শেখাই না, কিন্তু কেউ যদি করে তাকে কিন্তু কেটে দেওয়া যাবে না। এই কারণে কেটে দেওয়া যাবে না যে 2000 টাকা সাপ্লাইজ ক্রয় করেছে, কেউ যদি মনে করে যে এই 2000 টাকা আমি কিনলাম সাপ্লাইজ, এটা আমার নির্দিষ্ট হিসাবকাল শেষ হয়ে যাবে, তাহলে কি দরকার আমার সাপ্লাইজ ডেবিট করার, যদিও সম্পদ বর্তমানে হাতে আছে, কিন্তু আমি যারা ব্যবহার করে শেষ করে ফেলবো। 1 বছর হিসাবকাল যদি আমরা যে কলম ব্যবহার করি এটা চিন্তায় যদি করি, যদি 1 প্যাকেট কলম আমি কিনি, তাহলে 1 প্যাকেট কলম কয়দিন যাবে? 1 মাস, 2 মাস যাবে, 3 মাস, 4 মাস যাবে, 1 বছর তো আর যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমি যদি এটাকে সাপ্লাইজ খরচ হিসেবে ডেবিট করে দিই, নগদান হিসাব ক্রেডিট করে দিই, তাহলে পরে এই যে খরচটা হয়ে গেলো এবং সম্পূর্ণ শেষ হয়ে গেল হিসাবকালের মধ্যেই, যদি এটা সম্পূর্ণ শেষ হয়ে যায়, তো সম্পূর্ণ শেষ হয়ে গেল মানে এক্সপায়ার্ড হয়ে গেল, তোমাদের যেটা বললাম যেটা। তো তখন কিন্তু এইটার জন্য আর সমন্বয় জাবেদার প্রয়োজন পড়বে না, যেটুকু কেনা হয়েছিল সে সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তখন এই সাপ্লাইজ খরচ নিয়ে কোনো সমন্বয় থাকবেও না, সমন্বয়ের প্রয়োজনও পড়বে না। কিন্তু কেউ যদি সাপ্লাইজ ডেবিট করে 2000 টাকা সাপ্লাইজ ছোটখাটো জিনিসপত্র কিনেছে, 2000 টাকা সাপ্লাইজকে ডেবিট করেছে, সম্পদকে ডেবিট করেছে, হিসাবকাল শেষে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ শেষ হয়ে গেছে, খরচ হয়ে গেছে, তো তখন কিন্তু তার সমন্বয় জাবেদার প্রয়োজন পড়বেই, কারণ এই 2000 টাকা তার হাতে আর নাই। আবার
যদি এরকম ঘটনা ঘটে যে 2000 টাকা সাপ্লাইজ ক্রয় করেছে, একজনে সাপ্লাইজ ডেবিট করেছে, তার খতিয়ান উদ্বৃত্ত 2000 টাকা সাপ্লাইজ, আবার আমিলেও 2000 টাকা সাপ্লাইজ, আবার আরেকজন সাপ্লাইজ খরচকে ডেবিট করেছে 2000 টাকা, ওই একই জিনিস কেনার কারণে তার খতিয়ানের মধ্যে সাপ্লাইজ খরচ হিসাবের উদ্বৃত্ত দেখা দেবে এবং রেওয়ামিলের মধ্যে সাপ্লাইজ খরচ 2000 টাকা উদ্বৃত্ত দেখা দেবে। সেক্ষেত্রে দুইজনের যদি এমন হয় যে বছর শেষে দেখা যাচ্ছে, হিসাবকাল শেষে দেখা যাচ্ছে যে 2000 টাকা সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল, কিছু অংশ বেঁচে গেছে, যদি এরকম বেঁচে যায় তাহলে কিন্তু এরও সমন্বয় প্রয়োজন পড়বে, এরও সমন্বয় প্রয়োজন পড়বে। এখন সমন্বয় প্রয়োজন পড়বে, যাবে সমন্বয় যাবে তারা ভিন্ন রকমের হবে। যেমন সাপ্লাইজ হাতে আছে 1000 টাকা, যদি রেওয়ামিল না থাকে তাহলে আমাদের বোঝার তো সাধ্য নাই যে কত টাকার কেনা হয়েছিল, কত টাকা রেওয়ামিলে শো করা হয়েছিল, সেখানে কি লেখা হয়েছিল, কোনো বোঝার বুদ্ধি নাই। এই জন্য এখানে করা হবে কি, সাপ্লাইজ হাতে আছে 1000 টাকা, তো সাপ্লাইজ ডেবিট করলাম আমরা 1000 টাকা। খরচের পরিমাণ আমাদের জানা নাই, কত খরচ ছিল, কত খরচ করতে হবে এটা আমাদের জানা নাই, কিন্তু আমাদের জানা আছে কি সাপ্লাইজ হাতে আছে 1000 টাকা। এই জন্য আমরা সাপ্লাইজকে ডেবিট করবো 1000, সাপ্লাইজ খরচকে ক্রেডিট করবো 1000 টাকা। কিন্তু যদি রেওয়ামিল দেওয়া থাকে সামনে, তাহলে কিন্তু এরকম করা যাবে না। রেওয়ামিল যদি দেওয়া থাকে তাহলে কেমন হবে, যেমন ধরে যে আমরা এটা নিয়ে করলাম, এটা নিয়ে আমরা রেওয়ামিল দিয়ে এটা করে দেখি কেমন হয়। সাপ্লাইজ 2000 টাকা, যেটা আমি একটু আগে বললাম, যাবে যদি সাপ্লাইজ ক্রয় 2000 টাকা থাকে, সে সাপ্লাইজ ডেবিট করবে 2000 টাকা এবং তার খতিয়ানা উদ্বৃত্ত হবে 2000 টাকা সাপ্লাই, এবং রেওয়ামিলের মধ্যে 2000 টাকা সাপ্লাইজ আসবে। সমন্বয় যদি বলে সাপ্লাইজ হাতে আছে 500 টাকা, আমি 1000 টাকা লিখলাম না, কারণ দুদিকে 1000 টাকা গরমিল বাঁধবে, বুঝতে কষ্ট হবে তোমাদের। সাপ্লাইজ হাতে আছে 500 টাকা, এরকম যদি হয় তাহলে ব্যাপারটা হবে এরকম, সাপ্লাইজ 2000 টাকা ডেবিট করা আছে, এখন হাতে আছে 500 টাকা, তার মানে 1500 টাকা গেল কই, খরচ হয়ে গেছে। তাহলে রেওয়ামিলের মধ্যে কিন্তু সাপ্লাইজ খরচের পরিমাণটা দেওয়া নেই। আবার সম্পদ লেখা আছে 2000 টাকা, কিন্তু সম্পদ এখন বর্তমানে হিসাবকাল শেষে আছে হচ্ছে 500 টাকা। তার মানে সাপ্লাইজের পরিমাণ, সম্পদের পরিমাণ 2000 টাকা আছে, বেশি আছে, কমাইতে হবে, কমাতে গেলে ক্রেডিট করা লাগবে, অর্থাৎ সাপ্লাইজকে ক্রেডিট করতে হবে। যাবে যদি আমরা দিই, সাপ্লাইজ ক্রেডিট হবে হচ্ছে 1500 টাকা, আর ডেবিট হবে কি খরচ, সাপ্লাইজ খরচ। টাকা সাপ্লাইজ খরচ ডেবিট হচ্ছে 1500 টাকা, আর সাপ্লাইজ ক্রেডিট হচ্ছে 1500 টাকা। সাপ্লাইজ খরচ ডেবিট হয় 1500 টাকা এই কারণে যে নাই 1500 টাকা, নাই মানে খরচ হয়ে গেছে, এটা হিসাবে শো করা হয়নি। এখন হিসাবে অবশ্যই শো করা লাগবে, হিসাবে যদি শো না করে তাহলে এই খরচ ছাড়া যদি লাভ লোকসান বের করে তাহলে লাভ লোকসান সঠিক বের হবে না, খরচের পরিমাণটা কম হয়ে যাবে, প্রফিটের পরিমাণ বেড়ে যাবে। এই জন্য এটা ঠিক করতে হবে, ফলে সমন্বয় যাবাদে এরকম হবে। এখানে ল্যাঙ্গুয়েজ আরও বিভিন্ন রকম থাকতে পারে। সাপ্লাইজ হাতে আছে 500 টাকা, এটা না থেকে যদি বলে এগুলো একটু তোমাদের সামনে সামনে যদি হতো তাহলে পরে তোমাদের জন্য সুবিধা হতো, কে কতটুকু বুঝতে পারছো, বা এগুলো আমাদের একটু জটিলতা মনের মধ্যে থাকতে পারে। অনলাইনে হওয়ার কারণে তোমাদের সাথে সরাসরি রিয়াক্ট করা একটু কষ্ট। তো সাপ্লাইজ হাতে আছে 500 টাকা, এটা যদি না থেকে এরকম থাকে যে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে, সাপ্লাইজ ব্যবহৃত 500 টাকা ব্যবহৃত হয়েছে, মানে খরচ হয়ে গেছে হলো 500 টাকা। তো তখন দেখো এই যে 2000 টাকা সাপ্লাইজ আছে, এর মধ্যে 500 টাকা খরচ, মানে 1500 টাকা আছে অবশিষ্ট। তাহলে 1500 টাকা অবশিষ্ট যদি থাকে, এটাকে 1500 টাকা আমরা বানাতে হবে, তার মানে খরচ হচ্ছে 500 টাকা। কারণ খরচ ডেবিট করতে হবে, সাপ্লাইজ খরচ ডেবিট করতে হবে হচ্ছে 500, আর সাপ্লাইজ ক্রেডিট হবে হচ্ছে 500।
এটাও যে আমরা করি, দেখো সাপ্লাইজ ক্রেডিট করলাম 500, এখানে ডেবিট হয়ে আছে 2000 টাকা। তাহলে এখানে 500 টাকা ক্রেডিট করলে পরে সাপ্লাইজের পরিমাণ দাবে হলে 1500 টাকা। আর সাপ্লাইজ ব্যবহৃত যে 500, খরচ আমাদের দেখাতে হবে 500, তাই আমরা সাপ্লাইজ খরচকে ডেবিট করলাম 500 টাকা দিয়ে। এখন খরচ এই হিসাবটা যখন আমরা সামান্য করে নেব, তখন সাপ্লাইজ 1500 টাকা হয়ে যাবে আর খরচ হবে হচ্ছে 500। এই জিনিস যদি আবার এখানে সাপ্লাইজ না লিখে যদি সাপ্লাইজ খরচ কেউ লিখে, তার জন্য কিন্তু সমন্বয় জাবেদা ভিন্ন রকমের হবে। মনে করো এখানে সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ 2000 টাকা লেখা নেই, মনে করো যে সাপ্লাইজ খরচ লেখা আছে 2000 টাকা। এখানে রেওয়া মিলের মধ্যে সাপ্লাইজ খরচ 2000 টাকা, এটা জাবেদা করার সময় 2000 টাকা লিখেছিল সাপ্লাইজ খরচ নামে, বা খতিয়ানি হিসাব সাপ্লাইজ খরচ লেখা ছিল 2000 টাকা। এখন এরকম ক্ষেত্রে তোমাকে যদি বলে যে সাপ্লাইজ ব্যবহৃত হচ্ছে 500, এটা শুধু চেঞ্জ, শুধু খরচ শব্দটি যুক্ত করা আছে। এখন সম্মানে তোমাকে বলছে যে সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 500 টাকা, তার মানে তোমাকে দেখতে হবে যে 2000 টাকায় খরচ লেখা আছে, কিন্তু এখন আসলে অ্যাকচুয়ালি খরচ হচ্ছে 500 টাকা, তার মানে 1500 টাকা অব্যবহৃত আছে। 1500 টাকা অব্যবহৃত থাকলে পরে 1500 টাকা অব্যবহৃত তোমাকে শো করা লাগবে, কারণ অব্যবহৃত সাপ্লাইজ বা সাপ্লাইজ সম্পদ কোথাও শো করা নাই রেওয়া মিলের মধ্যে, এটা এখন তোমাকে দেখাতে হবে, নাহলে আবার হিসাব ঠিক হবে না। ফলে এটার জন্য তোমার জাবেদা হবে হচ্ছে সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ খরচ ক্রেডিট। সাপ্লাইজ ডেবিট হবে তোমার হচ্ছে 1500, খরচ ক্রেডিট হবে তোমার 1500। তুমি যখন সাপ্লাইজ ক্রেডিট করবা 1500 টাকা, তখন সেখানে মাইনাস হয়ে সাপ্লাইজ খরচ 500 হবে, এবং ব্যবহৃত 500 কথা বলেছে। সাপ্লাইজ ব্যবহৃত হচ্ছে 500, ফলে সাপ্লাইজ খরচ 500ই থাকবে। আর সাপ্লাইজ ডেবিট সম্পদ ডেবিট 1500 টাকা, এটি কখনো কোথাও শো করা হয়নি, এখন এখানে শো করলাম, মানে এটি এখন খতিয়ানের মাধ্যমে রেওয়া মিলে নিলে রেওয়া মিলে সমন্বিত রেওয়া মিল হবে, তারপরে ফিনান্সিয়াল স্টেটমেন্টে আর্থিক বিবরণীতে লাভ লোকসান তৈরি করলে সেটা লাভ লোকসান ঠিক হবে। সাপ্লাইজ খরচ এখানে লেখা আছে, এখানে সাপ্লাইজ ব্যবহৃত 500, এমন হতে পারে যে সাপ্লাইজ ব্যবহৃত লেখা নাই, এখানে সাপ্লাইজ অব্যবহৃত কথা লেখা আছে। সাপ্লাইজ মনে করো অব্যবহৃত, সাপ্লাইজ অব্যবহৃত 500 এরকম লেখা আছে। এখানে লেখা আছে সাপ্লাইজ খরচ, এখানে লেখা আছে সাপ্লাইজ অব্যবহৃত হচ্ছে 500। এটার ক্ষেত্রে দেখো সাপ্লাইজ খরচ 2000 টাকার আমিলের মধ্যে আছে আর অব্যবহৃত হচ্ছে 500, তার মানে খরচ 2000 টাকা হয়নি, খরচ হচ্ছে 1500, কারণ অব্যবহৃত আছে 500। তাহলে যদিও খরচ এখানে লেখা আছে 2000 টাকা, কিন্তু 500 টাকা অব্যবহৃত আছে, এটা এখনো খরচ হয়ে যায়নি, মানে ব্যবহার হয়ে যায়নি আর কি। তাহলে ব্যবহার হচ্ছে 1500 টাকা, তার মানে এই খরচটার পরিমাণটাকে কমাতে হবে। সাপ্লাইজ খরচ 2000 টাকাতে, সাপ্লাইজ খরচ এখন বানাতে হবে হচ্ছে 1500 টাকা, অর্থাৎ ওইটিকে কমাতে হবে। আর অব্যবহৃত আছে মানে এটি সম্পদ, এই সম্পদটি শো করা না, এখন সম্পদ শো করতে হবে, অর্থাৎ সমন্বয়ে জাবেদা হবে সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ খরচ ক্রেডিট। $1500 টাকা। এই হচ্ছে তোমাদের সাপ্লাইজ সংক্রান্ত জাবেদা। তাহলে আমরা মোটামুটি বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম আয় এবং সাপ্লাইজ নিয়ে আমরা জাবেদা শিখলাম। সাপ্লাইজে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, বিভিন্ন রকম হতে পারে। তো আজকে আমরা এইটুকুই শিখবো, এগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, আর এরপরে যেগুলো আছে সেগুলো আমরা পরে শিখবো। তো এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমরা যেন খুব শীঘ্রই করোনা পরিস্থিতি উন্নতি হয়ে তোমাদের সামনাসামনি ক্লাস নিতে পারি, আমরা সবাই তার জন্য দোয়া করি, এই আশা ব্যক্ত করি। শেষ করছি।